দর্শক এইমাত্র কিন্তু সমাবেশের মাঝখানে কিন্তু মির্জা ফখরুলকে গণধোলা দিচ্ছে ছাত্র শিবির। জুম্মার পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে গণধোলাই দিয়েছেন সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে। যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না। কারণ গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। কি সেই শক্তি? কেন এই আশঙ্কা মির্জা ফখরুলের? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুম্মার পরেই মির্জা ফখরুলকে গণধোলাই দিয়েছেন সমন্বয়করা মির্জা ফখরুল এবং বিএনপি দলের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। তাদেরকে যেখানেই পাচ্ছে গণধোলাই দিচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই বিপদের মধ্যে পড়ে গেছে। জুম্মার নামাজের পরেই তাকে গণধোলাই দিয়েছেন বাংলাদেশের জনগণ এবং সমন্বয়করা। এতে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান। যে কোনো সময় দেশবাসীর উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন ঘোষণা দিতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না। কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন। আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্য, তো সেই বক্তব্যটারও একটা প্রেক্ষাপট আছে, এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ওনার সেই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে আমাদের উপদেষ্টারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাউন্টার করা শুরু করেছেন। বিশেষ করে উপদেষ্টা নাহিদ যে তথ্য আজকে দিয়েছেন, সেই তথ্য বিএনপির জন্য এই মুহূর্তে কতটুকু আসলে সুবিধাজনক হচ্ছে। কিছু গোপন তথ্যই আমরা যদি দেখি বা মনে করি আর কি, যেগুলো ফাঁস হয়ে যাচ্ছে। তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনাকে কেন্দ্র করে নাহিদ বলছিলেন যে আপনারা বলছেন যে এই সরকার নিরপেক্ষ না, নিরপেক্ষতা পালন করছে না। তো ৫ই আগস্টের পর বিএনপির অবস্থানটা কি নিরপেক্ষ ছিল? না, বিএনপির অবস্থান নিরপেক্ষ ছিল না। কারণ সরকার গঠনের আগেই বিএনপি তাদের প্রভাব প্রতিপত্তি রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে ব্যবহার করেছিল। আর তার মাঝখানে কি বলা যে আপনার নাহিদ বলছেন যে ৬ই আগস্ট আপনার আমাদের দেখি এখানে ৫ই আগস্ট থেকে তার বক্তব্য হচ্ছে যে ৫ই আগস্ট থেকে যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছিল, পুলিশের গুলিকে তারা কি বলা যে বুক পেতে নিচ্ছিল, তখন আপনার একটা সেনা শাসন বা জরুরি অবস্থার একটা সূত্রপাত করার চেষ্টা করেছিল। তো তখন ছাত্ররা বলছিল যে তারা কোনো সেনা সমর্থিত সরকারকে মেনে নিবে না। শেষ পর্যন্ত নানান আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। এটা আসলে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত ছিল না, ছাত্রদের চাহিদা ছিল। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এই জাতীয় সরকার না হলেও সরকারের অবদান সব পক্ষেরই অংশীদারিত্ব ছিল। তো সরকার গঠনের আগেই ৬ই আগস্ট অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা পদ বিচার বিভাগীয় অংশে, এবং পুলিশের যে আইজি নিয়োগপ্রাপ্ত হয়েছিল তারা ছিল মূলত বিএনপির লোক। বিএনপির লোকদেরকে সেখানে সেট আপ করা হয়েছিল। বলা হচ্ছেন যে আপনার সব পক্ষই নানান সুবিধা কিন্তু তখন আপনারা নিয়েছেন। তো তার বক্তব্য হচ্ছে এরকম হবে, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন কিন্তু এখানে সেট আপ হয়েছে। তো নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথা রাখতে হবে যে নির্বাচনকে আসলে নিরপেক্ষ হবে, কারণ নির্বাচনটাকে তো পরিচালনা করে সরকার। একজন প্রিজাইডিং অফিসার, একজন যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, তারা তো সরকারের বিভিন্ন পদে থাকা, বিশেষ করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা কিন্তু নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন। তো যেহেতু বিএনপি বলছে যে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তাহলে এই যে সরকারটার সেট আপটা অটোমেটিক হয়েছে, সেখানে কি নিরপেক্ষতা আছে? নাই, এখানে বিএনপি পন্থীরা বসে গেছে। আবার আমরা দেখছি, এটা নাহিদ ইসলামের বক্তব্য না, জনমনে প্রশ্ন আছে বিভিন্ন জায়গায়, জামাত ইসলামও প্রশাসনিক সেক্টরগুলোতে তাদের নিজেদের অবস্থানকে তারা সুসংগঠিত করে ফেলেছে। এখন এই যে তথ্যগুলো যখন সামনে আসছে, তো জনগণের কাছে আসলে কি মেসেজ যাচ্ছে? যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, জনগণ যাকে ভোট দেয়, তো সেই নির্বাচনটাকে নিরপেক্ষ করতে হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে। তো এই সরকার যদি নিরপেক্ষ না হয় নাহিদের ভাষায়, তাহলে যে সরকারটা আপনারা করতে চাচ্ছেন সেটাকে নিরপেক্ষ হবে? কারণ সেখানে আপনারা আপনাদের সেট আপ ক্রিয়েট করছেন। আসলে এই ধরনের তথ্যগুলা একে অন্যের জন্য রাজনীতির মাঠে কিছু ভোট নষ্ট করছে। প্রেক্ষাপটটা আসছিল ছাত্রদের একটা রাজনৈতিক দল। আসসালামু আলাইকুম। গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সাময়িক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কীভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে, বা অনেক জায়গায় হয়তো করেছে, পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি। তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল, যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধানের একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা, মানে নানান ধরনের বক্তব্য আছে। তার মাঝখানে গতকালকে থেকে যখন 1/11 সরকারের আলোচনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। এটাকে দুইভাবেই নেওয়া যায়, তো আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভলি নিচ্ছি। গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবি পেয়েছেন, বা এটাকে অনারই আমরা বলতে পারি। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
এই সেন্টারের শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন। আচ্ছা, তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম, প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান। কিসের জন্য? যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, হতে পারে দেশি অথবা বিদেশি। বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে। তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল, আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে। শেখ হাসিনা সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে, ওনার কথাটা বোঝাই যাচ্ছে। সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। তো এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন, দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময় সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল। তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের, তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য, ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে, দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যেমনটা আমরা গত 5 আগস্ট দেখছি, এর আগের সময় দেখছি। সো এনিথিং কুড বি হ্যাপেন। আর এখন যে অবস্থানটা আছে, একটা চাপা উত্তেজনা চলছে, আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না, ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে। সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব, অন্যদের দ্বারা সম্ভব না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে। দেশে আসলে কি ঘটছে? বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে। তো বিএনপির ভাবনাকে অনেকে জায়েজ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে। তো এই দুইটা দল কারা? এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উপর নির্ভর করেন। তিনি আন্তর্জাতিক ফোরামে বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরনোদের ফলো করো না, আমরা অনেক কিছু করতে পারিনি, তোমরা নতুনের মতো আগাও। আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও, আমি আছি, বিপ্লবকে আরও করতে হবে। আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে। তো সবকিছু মিলিয়ে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, সেটাই বাস্তব। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। কি সেই শক্তি? কেন এই আশঙ্কা মির্জা ফখরুলের? বিষয়টা পরিষ্কার না। এখানে খবরে বলা হচ্ছে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলছেন, একটা কথা আমি বলি, যে কথা বললে পরে আমার সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা? আমি বারবার বলার চেষ্টা করি, আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা 15 বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। তিনি বলছেন, আপনারা দেখছেন যে জোর করে সেই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয় তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি বঞ্চিত হবে। এটা মানে কোন শক্তির কথা বলছেন এটা কিন্তু পরিষ্কার না। একটা শক্তি প্রস্তুত হচ্ছে নির্বাচনের জন্য, কিন্তু সেটা তো একটা গণতান্ত্রিক শক্তি, সেটা তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসার শক্তি। সেটা জাতীয় নাগরিক কমিটি হোক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক। ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চায় এবং প্রার্থী হবার জন্য বয়সসীমাও তাদের 21 করা হয়েছে। এটা বিএনপি ভালোভাবে নেয়নি, কিন্তু এরা তো অন্যান্য শক্তি মানে এমন কোনো কালো শক্তি না, এমন কোনো অপশক্তি না, এটা গণঅভ্যুত্থানেরই একটা শক্তি। তাহলে এর বাইরে কি এমন কোনো শক্তি আছে যে শক্তি সুযোগ নিতে পারে যদি নির্বাচন বিলম্বিত হয়, প্রলম্বিত হয়? তাহলে সেই কথাটা কিন্তু পরিষ্কার হলো না। যদিও যেই প্রক্রিয়ায় আবার নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে সেটা আপত্তি করছেন বিএনপি নেতারা। তারা বলছেন যে না, ছাত্র উপদেষ্টারা সরকারের ভেতরে থেকে তারা রাজনৈতিক দল করতে পারে না, তাহলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে, তারা বেরিয়ে আসতে হবে। এখন ওইটাকে উদ্দেশ্য করে কি বলছেন, নাকি অন্য কোনো শক্তি, যে শক্তি বাংলাদেশে এখন কোনো নির্বাচন নেই, সরকার নেই, এটাকে সুযোগ রেখে আমেরিকার সাহায্যে ভারত কিছু একটা করতে পারে, সেটা কি? নাকি কোনো প্রশাসনিক শক্তি, কোনো বাহিনীর কোনো শক্তির কথা ইঙ্গিত করছেন? সেটাও কিন্তু পরিষ্কার না। তিনি বলছেন, আমরা এই কথাটা বারবার বলতে চাই, নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। আমি সেই কারণে বলছি যে আমাদের দরকার সত্যিকার অর্থে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক,
স্বাভাবিকভাবে এটা ছাত্র অভ্যুত্থানের পরেই জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে সেখানে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে। নির্বাচনের জন্য কত অপেক্ষা এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, সেই কর্মসূচি নিয়ে তারা এগোতে চায়। তবে একটা বিষয়ে সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য না, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা খোলা। আজকে প্রশ্ন উঠছে যে সংস্কার সবগুলো করে নির্বাচনে যাওয়ার প্রশ্ন, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব? যতদিন সংস্কার সম্পন্ন না হয় ততদিন ধরে জনগণ অপেক্ষা করবে, তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর নেই। কিন্তু যারা সংস্কারের সমর্থক তারা বলছে সংস্কার করা দরকার, যাতে দেশ আবার ফ্যাসিবাদের আচ্ছাদিত না হয়, অর্থাৎ আবার ফ্যাসিবাদের দিকে যাতে ঝুঁকে না পড়ে। যেই হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে 15 বছর, তার শেকড় উপড়ে ফেলার জন্য একটা কার্যকর সংস্কার দরকার, যাতে আর কখনো শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। কিন্তু বিষয়টা এত সোজা না। আর সেটার জন্য 4-5 বছর ধরে বা 2 বছর 3 বছর ধরে সংস্কার করলেই যে ঠিক হয়ে যাবে, মানে এটারও তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা এগোতে হবে, এটাই মনে করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন গণধোলাই দিল জনগণ এবং সমন্বয়করা। দর্শক মণ্ডলী, সমন্বয়ক এবং বিএনপিকে নিয়ে ইতিমধ্যে অনেক ধরনের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা শুনতে পেরেছেন। এরই মধ্যে সমন্বয়করা বিএনপির সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন। এমনকি সমন্বয়ক এবং সমন্বয়ক থেকে হওয়া উপদেষ্টারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, যে কোনো সময় তাকে গণধোলাই দিয়ে দেশ ছাড়া করতে পারে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য পেলেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।